পৃষ্ঠা ১৯৫। সৌরবর্ষ ও চান্দ্রবর্ষের সামঞ্জস্য বিধানে পাঞ্চাঙ্গিক সমাধান সূত্র। অভিজিৎ গোলুই। বন্ধনীর শুরু কুঞ্চিকা শব্দ কোলন। জ্যোতিষ, জ্যোতির্বিদ্যা, পঞ্চাঙ্গ, চান্দ্র মাস, শ্রাবণ তিথি, অয়নচলন, স্মার্ত, কৃত্য, অমান্ত, পৌর্ণমন্ত, গৌণ চান্দ্রমাস, মলমাস। বন্ধনী শেষ। মুখ নিবন্ধ। জ্যোতিষ বিষয়ক তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দু হল বিজ্ঞানের কোষ্ঠীপাথরের বিচারে এই শাস্ত্র কতটা গ্রহণযোগ্য অথবা কতটা অগ্রহণযোগ্য, মূলত সেই বিষয়কে কেন্দ্র করে। এই বিষয় নিয়ে বিতর্কটা অনেকটা হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা ও কার্যহীনতা বিষয়ক বিতর্কেরই মতো। জ্যোতিষের সঙ্গে হোমিওপ্যাথির তুলনাটা এ কারণেই করা হলো কারণ প্রচুর বিবাদ বিতর্কের পরেও এই দুই পদ্ধতির প্রতি আজও আস্থাশীল বহু মানুষ। আরও একটি গভীর মিল এই দুই শাস্ত্রের মধ্যে রয়েছে, তা হলো এই দুই শাস্ত্রেরই মধ্যেকার আভ্যন্তরীণ যৌক্তিক সজ্জা বা ইন্টারনাল লজিক। জ্যোতিষ ফলাদেশ সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। হোমিওপ্যাথিক ওষুধেও অসুখ সারতে পারে, আবার কখনো সখনো নাও সারতে পারে। জীবিকা হিসাবে এই দুই শাস্ত্রকে অনেকে যথার্থ অধ্যয়ন না করেই ফলাদেশকারী জ্যোতিষ অথবা হোমিও চিকিৎসক হয়ে উঠতে পারেন এবং ত্রুটিপূর্ণভাবেই তাঁদের বিদ্যার চর্চা করে থাকতে পারেন। কিন্তু উভয় শাস্ত্রেরই একটা বিশেষ দিক রয়েছে যা নিবিড়ভাবে লক্ষ্য করার মতো, সেটা হলো তাদের সুপরিকল্পিত ও সুবিন্যস্ত পাঠ পদ্ধতি। পৃষ্ঠা ১৯৬। অর্থাৎ হোমিও পদ্ধতিতে যে কোনো ব্যক্তির যে কোনো একটি অসুখের চিকিৎসাকালে অনেকগুলি ভেরিয়েবলসকে নেওয়া হয়ে থাকে। তারপর সেইগুলির ভিত্তিতে কোনো একজন ব্যক্তির বিশেষ কোনো অসুখের জন্য একটি ওষুধ নির্ণয় করা হয়ে থাকে। ঠিক একইভাবে ফলজ্যোতিষের ক্ষেত্রেও কোনো একজন জাতকের জন্মকুষ্ঠী নির্ণয়ের সময়েও সেই জাতকের জন্মক্ষণের দিন, ক্ষণ বা মুহূর্ত, রাশি, নক্ষত্র, তিথি ইত্যাদির অবস্থান প্রথমে রোগীর লিঙ্গ বিচার্য হয়ে থাকে। শরীরের অসুখের ক্ষেত্রে যেমন বিভিন্ন শর্ত, যথা বয়স, আহার প্রকৃতি, আবহাওয়া ও পরিবেশ, এরকম অনেকগুলি শর্ত সাপেক্ষে অসুখের কারণটিকে নির্ণয় করা হয়ে থাকে। ঠিক একই রকমভাবে ফলজ্যোতিষের ক্ষেত্রে জাতকের জন্মলগ্নস্থিত নাক্ষত্রিক ও চন্দ্রকলাগত অবস্থান বা তিথি ইত্যাদির ভিত্তিতে বর্তমানে সেই জাতকের নাক্ষত্রিক অবস্থান বিচার করে সেই জাতকের জীবনপথের সমস্যা ও গতি প্রকৃতি নির্ণয় করা হয়ে থাকে। লক্ষণীয়ভাবে এই শর্ত বা ভেরিয়েবলসগুলি কিছু নির্দিষ্ট সংখ্যাতেই হয়ে থাকে, আর সেই সংখ্যার হিসাবটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন চিকিৎসার ক্ষেত্রে শল্য চিকিৎসা বাদ দিয়ে যে কোনো চিকিৎসাতেই, বিশেষভাবে হোমিওপ্যাথি তো বটেই, যেমন ব্যক্তির বয়স, লিঙ্গ, আহার, শরীরের গঠন ও ওজন ইত্যাদি অনেকগুলি শর্ত সাপেক্ষে রোগের স্বরূপ ও উপযুক্ত চিকিৎসা নির্ণয় করা হয়ে থাকে। তেমনি একইভাবে ফল জ্যোতিষের ক্ষেত্রেও ব্যক্তির জন্ম সময়কাল, তিথি, নক্ষত্র, রাশি ইত্যাদির অবস্থানের নিরিখে ব্যক্তির ব্যক্তিগত সময়কালের চরিত্র ও স্থিতি নিরূপণ করা হয়ে থাকে। জ্যোতিষে যেমন 12টি রাশি, 27টি নক্ষত্র, 30টি তিথি, লগ্ন 12টি ইত্যাদির সংখ্যাগত বিন্যাসের ক্রমেই কোনো ব্যক্তি বা জাতকের জীবনধারার গতি প্রকৃতি নির্ণয় করা হয়ে থাকে। যদিও এই নিবন্ধের মূল আলোচ্য বিষয় ফল জ্যোতিষ নয়, কিন্তু জ্যোতিষ সংলগ্ন একটি বিষয় নিয়ে আলোচনার সূত্রপাতকালেই কয়েকটি বিষয় স্পষ্ট করে দেওয়া আবশ্যিক। জ্যোতিষ ও জ্যোতির্বিদ্যা বিষয়ক একটা দিকও স্পষ্ট করে দেওয়া জরুরি হয়ে দাঁড়ায়।
যেমন সাধারণভাবে এটাই ধারণা যে জ্যোতিষ মানেই হলো হস্তরেখা বিচার এবং ইচ্ছে মতো ভবিষ্যৎবাণী। পৃষ্ঠা 197। মূলত এই দিকটাকে সামনে রেখেই জ্যোতিষ বিরোধী বিভিন্ন প্রচারের পালে হাওয়া দেওয়া হয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে যে সাধারণভাবে যেটাকে আমরা জ্যোতিষ বলে মনে করে থাকি সেটা আসলে স্পষ্টতই সুশৃঙ্খলভাবে দুটি শাখায় বিভক্ত। এ দুটি হলো গাণিতিক জ্যোতিষ বা অ্যাস্ট্রনমি এবং ফলিত জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি। আর হস্তরেখা, শারীরিক গঠন ইত্যাদি বিচারে মানব প্রকৃতির বিচার বিশ্লেষণ করার পাঠ সম্পূর্ণরূপে আলাদা একটি বিষয়, যাকে সমুদ্র বিজ্ঞান বলা হয়। গাণিতিক জ্যোতিষ বা অ্যাস্ট্রনমি হলো মৌলিক বিদ্যা যা আলোচনা ও পর্যবেক্ষণ করে থাকে সৌর জগৎ তথা মহাবিশ্বের মাঝে ছড়িয়ে থাকা গ্রহ, নক্ষত্র, জ্যোতিষ্ক মণ্ডল ইত্যাদির অবস্থান ও গতি প্রকৃতির বিষয়। গাণিতিক জ্যোতিষের আদিতম উৎস খুঁজতে গেলে আমরা পৌঁছাতে পারি ঋগ্বেদের যুগে। মৌখিক পরম্পরার দেশ ভারতবর্ষের বুকে গ্রহাদির অবস্থান ও গতি প্রকৃতি বিষয়ক জ্ঞান ছিল মৌখিক পরম্পরাতেই আবর্তিত। সেই সঙ্গে অত্রি, ভৃগু, গর্গ, বশিষ্ঠ, পরাশর প্রমুখদের সংহিতায় গাণিতিক জ্যোতিষের বিভিন্ন বিষয় ছোট ছোট করে প্রক্ষেপিত। বৃহৎ পরাশরী 3041 খ্রিস্টপূর্ব গ্রন্থে পরাশর সংহিতার সঙ্গে সঙ্গে পারাশরী পয়াকার বৈষণ্য রয়াকার তালবস্য বৈষণ্য রয় দীর্ঘই হোরা জায়গা পেয়েছে। কিন্তু যে শাস্ত্র সূত্র ঋগ্বেদে পাওয়া যায় 6500 খ্রিস্টপূর্বাব্দে, যা বিভিন্ন ঋষির চর্চা এবং শিক্ষা ব্যবস্থা মারফত আবর্তিত হয়ে চলতে থাকে দীর্ঘ সময় ধরে, তা কার্যত সুসংবদ্ধ গ্রন্থরূপ লাভ করে 1500 খ্রিস্টাব্দে এসে। বরাহমিহির এবং আর্যভট্টের হাতে ভারতীয় জ্যোতির্বিদ্যার সম্পাদন ঘটে। ভারতে যেভাবে ঋগ্বৈদিক যুগে গ্রহানুসন্ধান শুরু হয়েছিল, ঠিক একই সময় পৃথিবীর বিভিন্ন সভ্যতায় গ্রহানুসন্ধান চলেছিল। সুমেরীয় সভ্যতার প্রাচীনতম গ্রন্থ গিলগামেশ এর তথ্য থেকে জানা যায় যে 6000 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দেই ব্যাবিলনে সূর্যপথ বন্ধনী শুরু, হ্যাবেন ইল সামসি বন্ধনী শেষ এবং 12টি রাশিচক্র বিষয়ে জ্ঞান পরিজ্ঞাত ছিল। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সংখ্যক সূক্তের 48তম ঋকে বলা হয়েছে, উদ্ধৃতি শুরু, দ্বাদশ প্রধয়শ্চক্রমেকম স্ত্রীণি নাভ্যামি ক উত চিকেত দারি তস্মিনত সাকং ত্রিশত না শঙ্কবো অর্পিতা ষষ্ঠীর্ন চলা চলা সহ। তারই উদ্ধৃতি শেষ। পৃষ্ঠা 198। অর্থাৎ এক চক্রে 360 ডিগ্রি সমান চিহ্ন 3 নাভি সমান চিহ্ন 3 ঋতু সমান চিহ্ন 12 চক্রাংশ সর্বদা স্থির আছে। আরো সোজা কথায় বলা যায়, সুস্পষ্টভাবে রাশিচক্র বিভাজন না হলেও অন্তরিক্ষ যে 360 ডিগ্রিতে এবং 12টি ভাগযুক্ত এক চক্রে স্থির রয়েছে সেই বিষয়ে একটা ধারণা গড়ে উঠেছিল। ঠিক একই রকম ধারণা সমসাময়িক মিশর, ব্যাবিলন এবং গ্রিসেও গড়ে উঠেছিল, যা থেকে সিদ্ধান্ত করা যায় যে নিরক্ষীয় অঞ্চলের আশেপাশে গড়ে ওঠা সভ্যতাগুলিতে মানুষ অন্তরিক্ষ পর্যবেক্ষণের প্রক্রিয়া এবং জ্যোতির্বিদ্যা একটি পর্যবেক্ষণমূলক বিজ্ঞানের শাখা হিসাবে গড়ে উঠেছিল। এই শাস্ত্র তথা বিজ্ঞানের প্রাথমিক উৎপত্তি স্থল হিসাবে প্রত্যেকটি দেশই এ ব্যাপারে নিজ নিজ কৃতিত্ব দাবি করে থাকে। যেমন কোলব্রুক, COLEBROOK, কোলব্রুক তথা পাশ্চাত্য ভাবাদর্শ দ্বারা পরিচালিত অন্যান্য পণ্ডিতগণ দাবি করে থাকেন যে হিন্দু তথা ভারতীয় জ্যোতিষ প্রাচীন গ্রিস থেকে আগত।
প্রমাণ হিসাবে ভারতীয় জ্যোতির্বিদ্যায় কয়েকটি গ্রিক শব্দের ব্যবহারের কথা বলে থাকেন, কিন্তু মনে রাখতে হবে গ্রিক জ্যোতির্বিদ্যার ইতিহাস ভারতীয় জ্যোতিষচর্চার ইতিহাসের তুলনায় অর্বাচীন। আনাক্ষী মন্দারের মন্দিরে বসে গ্রিক জ্যোতিষদের দ্বারা 611 থেকে 546 খ্রিস্টাব্দে সর্বপ্রথম রাশিচক্র বিভাজন করা হয়েছিল। 10ম ডিগ্রি বোঝাতে ভারতীয় জ্যোতির্বিদ্যায় যে গ্রিক শব্দ দ্রেক্কান, দয়রফলা একার কয় আকার দন্তের ন, দ্রেক্কান ব্যবহার করা হয়, সেটার অনুপ্রবেশ আলেকজান্ডারের ভারত আগমন কালেই হয়ে থাকার সম্ভাবনা। বারবার বহিরাক্রমণের ফলে ভারতবর্ষের কত পরিমাণ পুঁথিসম্পদ নষ্ট হয়েছে তা আজ আর জানার উপায় নেই। সেসবের মধ্যে কতগুলি জ্যোতিষ বিষয়ক ছিল তাও আজ জানার উপায় নেই। বৃহৎ সংহিতা ও বৃহৎ জাতক গ্রন্থের টিকায় ভট্টোৎপল আরও যে সমস্ত জ্যোতির্বিদদের নাম উল্লেখ করে গিয়েছেন তাঁদের গ্রন্থগুলি কিন্তু আজ আর পাওয়া যায় না। যেমন বাদরায়ণ, মণ্ডক, সত্য, মণিক, জবন বন্ধনীর মধ্যে গ্রিক, জীব শর্মা, দেবস্বামী, সিদ্ধসেন, শক্তি, ভদত্ত প্রমুখ। তবে ভারতীয় জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে বৃহৎ সংহিতা গ্রন্থটি এখনো পর্যন্ত প্রাপ্ত সম্পূর্ণ একটি মৌলিক পর্যায়ের আকর গ্রন্থরূপে সমাদৃত। মনে করা হয় খ্রিস্টীয় 5ম থেকে 10ম শতাব্দী পর্যন্ত কালখণ্ডে যে সমস্ত জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থরা লেখা হয়েছিল সে সমস্ত যাবতীয় জ্যোতির্বিজ্ঞানের পুঁথির বেশিরভাগই মাহামুস গাজনভির আক্রমণকালে ও তার অব্যবহিত পরে নষ্ট হয়ে গিয়েছিল। 10ম শতাব্দীতে মামুদেরই সফর সঙ্গী আবু রাইহান আল বিরুনি ভারতে এসে ভারতীয় জ্ঞান বিজ্ঞান চর্চায় আকৃষ্ট হয়ে সংস্কৃত ভাষা শিক্ষা করে বরাহমিহিরের বৃহৎ সংহিতার পার্সি ভাষায় অনুবাদ করেন এবং এই অনুবাদের মাধ্যমেই জ্যোতির্বিদ্যার বিস্তারিত পাঠ নতুন রূপে ইউরোপে গিয়ে পৌঁছায়। বলাই বাহুল্য যে ইতিমধ্যে মিশর এবং মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদ্যা বিষয়ক তথা যাবতীয় জ্ঞান বিজ্ঞান চর্চার উপকরণগুলিও নানাভাবে নয়ছয় হয়ে গিয়েছিল বহিঃশত্রুর আক্রমণে, বিশেষ করে পার্সি, পোলিশ ও আলেকজান্দ্রিয়ার প্রকাণ্ড গ্রন্থাগার দহন করার ফলে। বৃহৎ সংহিতা, বৃহৎ জাতক ইত্যাদির উপরে ভিত্তি করে ব্যবহারিক ক্ষেত্রে যে ধারাটি রয়ে গিয়েছে সেটা মুখ্যত ফলিত জ্যোতিষের ধারা। 10ম শতাব্দীর পর থেকেই গাণিতিক জ্যোতিষের একটা বড় অংশই হারিয়ে গিয়েছে ইতিহাসের চোরা স্রোতে। মধ্যযুগের ইউরোপীয় জ্যোতির্বিদ যথা প্লিনি, টলেমি যে জ্যোতির্বিদ্যার চর্চা করে গিয়েছেন তার উৎস মূলত ভারতীয় জ্যোতির্বিদ্যাই। কিন্তু ভারতবর্ষ থেকে গ্রিস তথা মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে সমসাময়িক কালে হলেও অন্যান্য দিক থেকে যেমন ভাষাগত, স্থানগত ও বোধগতভাবে যে দুস্তর দূরত্ব রয়ে গিয়েছিল তাতে গ্রিস বা মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদ্যার ধারণা মূল ভারতীয় জ্যোতির্বিদ্যার গঠন পদ্ধতি থেকে অনেকটাই সরে গিয়েছিল। সেই বিচ্যুতি থেকেই দুর্বোধ্যতাগত কারণ ও সরলীকরণের ফলে ওইসব দেশের জ্যোতিষ তথা জ্যোতির্বিদ্যা এমন এক জায়গায় পৌঁছায় যে সেটাকে অতি সহজেই কাজ চালানোর উপযোগী অতি সরলীকৃত দিনলিপি নির্মাণের উপায় স্বরূপ বলে চিনে নেওয়া যায়। অন্যদিকে তথ্যপূর্ণ ভারতীয় জ্যোতিষ তথা জ্যোতির্বিদ্যাকে অপ্রয়োজনীয় ও দুর্বোধ্য রূপে প্রমাণ করারও অবকাশ মিলে যায়। ভারতীয় জ্যোতিষ বিষয়ক আজ অনেক কিছুই প্রচার করা হয়ে থাকে যার সঙ্গে আসল শাস্ত্রের বিকৃত ব্যাখ্যা ছাড়া কিছু নয়। যেমন একটি সহজ উদাহরণ হচ্ছে সূর্যের অয়ন পথ বিষয়ক বিভ্রান্তি। সেই পথে যে সূর্যের প্রকৃত গমনাগমন হয় তা নয়। পৃথিবীর সাপেক্ষেই সৌর অয়ন পথের নকশা রচনা করা হয়েছিল ভারতীয় জ্যোতির্বিদদের মতে। পৃষ্ঠা 200। কিন্তু সমালোচকরা সেটাকে আজও অবিজ্ঞান প্রসূত বলে এমন উপস্থাপন করে থাকেন যাতে মনে হওয়া স্বাভাবিক যে ভারতীয়রা পৃথিবীকে স্থির ও সূর্যকে গতিশীল বলে মনে করতেন।
এখানে একটি বিষয় বলে রাখা প্রয়োজন যে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির সুবিধা থাকায় বর্তমানে বেশ কিছু কিছু নতুন জিনিসের দর্শন সম্ভব হয়েছে, কিন্তু তাতে প্রকৃত পর্যবেক্ষণমূলক যে অধ্যয়ন তার খুব একটা পরিবর্তন হয়নি। যেমন এখন 1.5 মিলিয়ন মেগাপিক্সেল ক্যামেরায় যে সংখ্যায় জ্যোতিষ্ক দেখা সম্ভব হচ্ছে ও হিসাব রাখাও সম্ভব হচ্ছে, সেটা হয়তো প্রাচীন যুগে দেখা সম্ভব ছিল না, বা অন্তত সেটা সম্ভব ছিল কিনা জানতে পারা যাচ্ছে না। তাই সে যুগে খুব কিলোমিটার ডট সংখ্যায় 2600টির মতো জ্যোতিষ্ককে গগনমণ্ডলে চিহ্নিত করা সম্ভব হয়েছিল। কিন্তু মোটামুটি 365 দিনে যে সূর্যের একটি অয়নবৃত্ত সম্পূর্ণ হয় এটা যেমন সত্য, 29.5 অহরাত্রতে একটি চান্দ্রমাস সম্পূর্ণ হয় বা 30টি তিথি পর্যায়ে সম্পূর্ণ হয় সেটাও সত্য এবং চিরকালের জন্যই সত্য। সেই সত্যকে জানার জন্য উন্নত যন্ত্র সহযোগিতার খুব বেশি প্রয়োজন পড়ে না, বরং তার চেয়েও বেশি যেটা প্রয়োজন হয় সেটা হলো নিবিড় পর্যবেক্ষণের। অবশ্যই একথা অস্বীকারের কোনো জায়গা নেই যে ভারতীয় জ্যোতির্বিদ্যার চর্চাতেও বহুবিধ যন্ত্রের ব্যবহার ছিল। সেই সংক্রান্ত অনেক গ্রন্থ প্রমাণও পাওয়া গিয়ে থাকে। প্রশ্ন হচ্ছে, একটা সুপরিকল্পিত এবং সুডৌল পর্যবেক্ষণমূলক বিজ্ঞান হওয়ার সত্ত্বেও জ্যোতির্বিদ্যা নিয়ে আজ এত অবিশ্বাসের কারণ কি? এর সরল উত্তরের মধ্যেই রয়েছে এই বিষয় সংক্রান্ত বিভ্রম সৃষ্টি হওয়ার কারণগুলি। ঋগ্বৈদিক সময় কাল থেকে খ্রিস্টীয় 10ম শতাব্দী পর্যন্ত এক নিরবচ্ছিন্ন ধারায় ভারতীয় জ্যোতির্বিদ্যার পর্যবেক্ষণমূলক একটা দিক সমৃদ্ধ রূপে সম্পূর্ণতা লাভ করেছিল, অর্থাৎ তার অ্যাস্ট্রোনমিক্যাল দিকটি। কিন্তু যেহেতু এটা একটি কাল নির্ভর পর্যবেক্ষণমূলক বিজ্ঞান, তাই এর সময়াবর্ত অনুযায়ী সমান্তরালে সামঞ্জস্য বিষয়ত্রীমূলক একটি প্রক্রিয়ারও প্রয়োজন ছিল। কিন্তু ঐতিহাসিক কারণেই ভারতীয় জ্যোতির্বিদ্যার যাত্রাপথ এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছিল 10ম শতাব্দীতে এসে। সেই প্রথম আঘাতে যে পরিমাণ জ্যোতির্বিদ্যা বিষয়ক গ্রন্থ সামগ্রী ও দলিল দস্তাবেজ সমূহ বিলুপ্ত হয়েছিল তার কোনো পরিসংখ্যান মেলানো ভার আজ। পৃষ্ঠা 201। তৎপূর্ববর্তী কালের এমন অনেক জ্যোতির্বিদদের নাম সমূহ প্রসঙ্গক্রমে পাওয়া গিয়ে থাকে, যাঁদের লেখা গ্রন্থগুলি কিন্তু পাওয়া যায় না আজ আর। গোটা মধ্যযুগের পরে 18 শতকের পর থেকে ইউরোপীয় শক্তি এদেশে এসে অন্য সমস্ত ভারতীয় শাস্ত্র ও বিদ্যাচর্চার ধারার মতোই অস্বীকার করার চেষ্টা করে এসেছে ভারতের সুপ্রাচীন এক ঐতিহ্যকে, এবং সবশেষে পুরোপুরিভাবে একে নস্যাৎ করতে না পেরে এই শাস্ত্রবিদ্যাকে নানাভাবে পাশ্চাত্যের আলোকে হেয় প্রতিপন্ন করার উদ্যোগ গ্রহণ করেছে। পড়া চলছে পরের ফাইলে।